খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্বাগত এখন মাঠে। দর্শক, আজ মহান বিজয় দিবস। এই দিবসে মহান মুক্তিযুদ্ধে যেমন 9 লাখ মানুষের 30 লাখ মানুষের রক্তক্ষয়ী যুদ্ধের একটা দাবি ছিল, সেখানে ক্রীড়াঙ্গনে খেলার মাঠেও কিন্তু এই যুদ্ধে সামিল হয়েছেন খেলোয়াড়রা। সেই খেলার জগতে বিজয় দিবসে ফেডারেশনগুলো কিভাবে আসলে নিজেদের জায়গার দায়িত্ব সামলাচ্ছেন সেই বিষয়ে আজ আমাদের সাথে আলোচনায় আছেন আমারই এক সহকর্মী তন্ময় কুমার রায়। তন্ময়, আপনি তো সবসময় আসলে ফলো করেন বা ফিল্ডে যান। দেখা যায় যে এই যে বিজয় দিবস বা মহান স্বাধীনতা দিবস যখন আসে, তখন ফেডারেশনগুলো একটা টুর্নামেন্ট বা একটা র্যালি নিয়ে আসলে তাদের যে দায়িত্বের জায়গাটা আসলে সেটা সারতে চায়। সেটা আসলে কি উচিত কিনা? কারণ ভবিষ্যৎ প্রজন্মে দেখা যায় যে 1971 সালে 54 বছর আগে যে ইতিহাসটা, সেটা তো আমরা এখনো জানি না পুরোপুরিভাবে সেভাবে গল্পে। আসলে যারা এই মহান মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলেন, বিশেষ করে খেলোয়াড়রা, তাদের ইনভলভমেন্টটা আসলে এখানে বাড়ানো উচিত ছিল কিনা ফেডারেশনের? রওশন, প্রথমেই আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 54 পেরিয়ে 55 বছরে বাংলাদেশ এবং সমৃদ্ধশালী যে বাংলাদেশের কথা আমরা বলছিলাম, আপনি ক্রীড়াঙ্গনের কথা বলছিলেন। নিশ্চয়ই ক্রীড়াঙ্গনের একটি দারুণ ভূমিকা রয়েছে। কারণ আমরা যদি বলি, আমাদের যেই মনকে প্রশান্ত করার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু থাকি। আমাদের মনের প্রশান্তির জন্য আমরা কেউ গান শুনি, কেউ আমরা খেলাধুলা করি। আমরা এখনও যখন আমরা গ্রামে বড় হয়েছি, তখন কিন্তু আমাদের খেলাধুলার একটা বড় রকমের সুযোগ ছিল, যেটা ঢাকাতে এসে অনেকটা কম হয়েছে। তারপরও আমরা কিন্তু এখনও যখন সুযোগ পাচ্ছি, তখনই কিন্তু আমরা খেলছি শুধুমাত্র আমাদের মানসিক শান্তির জন্য বা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য। এবং আপনি যেটি বলছিলেন যে এই যে আজকে স্বাধীনতার 54 পেরিয়ে আমরা 55 বছরে এগিয়েছি, বাংলাদেশের ক্রীড়াঙ্গন আসলে কতটুকু এগিয়েছে। আমি যদি একজন সাধারণ দর্শক হিসেবেও যদি দেখি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে এগিয়ে যাওয়াটা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আরও ভালো করার সুযোগ ছিল। আমাদের যে ফেডারেশনগুলো আছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাই ফেডারেশনগুলোর বিভিন্ন অনিয়ম নিয়ে, বিভিন্ন দুর্নীতির যে তথ্যগুলো, সেগুলো অনেকটা সামনে চলে আসে। এবং মহান মুক্তিযুদ্ধের কথাও যদি বলি, সেখানেও কিন্তু খেলোয়াড়দের, শুধু খেলোয়াড় নয়, একদমই বলা যায় যে একদম সব শ্রেণীর মানুষের, সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত যে চেষ্টা, যে আমরা স্বাধীন হতে চাই, আমাদের মুক্তি সংগ্রামের জন্য আমরা যা করতে হয় তাই আমরা করব, এই যে চেষ্টাটুকুর কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ সফল হয়েছে। 9 মাসের একটি যুদ্ধ, দীর্ঘ সময় জুড়ে এই যুদ্ধ, এবং 30 লক্ষ শহীদ এবং অসংখ্য মা বোনের সম্ভ্রম, সব কিছু মিলিয়ে যে মুক্তিযুদ্ধের যেই জায়গাটুকু, সেইখানে খেলোয়াড়রাও কিন্তু পিছিয়ে ছিল না। খেলোয়াড়দেরও কিন্তু একটা বড় ভূমিকা ছিল সেই জায়গাটিতে এসে। এবং আমরা এই সময়টাতে এসে যদি দেখি, বাংলাদেশের ফেডারেশনগুলো, আমরা মতিঝিলের কথা যদি বলি, মতিঝিল এবং গুলিস্তানকে আমরা ওই যে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, যদিও আমরা ক্রিকেটের যে জায়গাটা সেটি মিরপুরে রয়েছে, আমাদের স্টেডিয়ামের কথা আসলে পরিবর্তন হয়েছে, তবে শুরুর দিকটা তো এখানেই হয়েছিল। একদমই কিন্তু ফেডারেশন পাড়া বলা চলে, অনেকে কিন্তু ব্যাংক পাড়া বলছে, যারা বিজনেসের সঙ্গে জড়িত তারা যেমন ব্যাংক পাড়া বা অফিস পাড়া বলছে, কেউ কিন্তু আবার বলছে এটিকে ফেডারেশন পাড়া। অর্থাৎ এই যে একটি জাগরণ হতে পারত, সেই জাগরণটি কিন্তু আসানোর। আপনি প্রতিটি ফেডারেশনের এখন যেই চিত্র আমরা দেখি, আমরা যখন ফেডারেশনগুলোর পাশ দিয়ে হেঁটে যাই, আমার কাছে না মনে হয় যে যেই অগ্রগতিটার কথা বলা হয়, সবসময় যেটা বলা হচ্ছে যে এগিয়ে যাওয়াটা রওশন আশানুরূপ না। আমার কাছে সাধারণ দর্শক হিসেবে মনে হয়েছে এটা। তন্ময়, আরও আলোচনা বলছিলেন যে এখনো যখন গুলিস্তানের পাশ দিয়ে, স্টেডিয়ামের পাশ দিয়ে বা ফেডারেশনের ক্লাবগুলোর পাশ দিয়ে যখন হেঁটে যান, এখনো আসলে মনের সেই আক্ষেপটা থাকে যে যেভাবে আসলে শুরুটা হয়েছিল স্বাধীনতার পরে, সেই শুরুটা আসলে যারা ফেডারেশন কর্তারা আছে, নিয়মিতই তো পদের পরিবর্তন হয়েছে, তারা সেই জায়গাটাতে আসলে সদুত্তরভাবে বা সঠিকভাবে যেভাবে কাজে লাগানোর কথা ছিল সেটা করতে পারেনি। আমরা আজকেও দেখেছি বিভিন্ন ফেডারেশন এর তালা ঝুলানো, তারা র্যালি পর্যন্তও বের করেনি, বা একটা ব্যানার ফেস্টুন নিয়ে আসলে যেভাবে তাদের আরও বেশি সজাগ হওয়ার কথা ছিল মহান যেহেতু বিজয় দিবস, সেই জায়গাটাতে তারা নানান ব্যস্ততা দেখাচ্ছে, তাদের ব্যক্তিগত ব্যস্ততা বা অন্য ব্যস্ততা। আমরা দেখিনি অনেক ফেডারেশনে আমরা দেখেছি যে একটা সামান্য একটা কোনো মহান বিজয় দিবসের যে পোস্টার, সেটাও আসলে তাদের বাহিরে নেই। এই যে আক্ষেপের জায়গা, তাহলে এই আক্ষেপে যদি আসলে আমাদের
পুড়তে হয়, যারা সামনের জেনারেশন আছে তারা এটার সাথে আসলে কিভাবে রিলেট হবে নিজেদের, সেইভাবে আসলে যেই মানে সংগঠিত হয়ে কাজ করার কথা দেশের হয়ে, সেই জায়গাটা তো তাহলে তারাও আসলে উঠে আসতে পারবে না। রওশন, এই জায়গাতে মানে একটি বড় প্রশ্ন হয়ে যায় কি, যে আপনি যখন বলছেন যে আপনি এগিয়ে যাচ্ছেন, বা আপনি যখন এগিয়ে যাবেন বা এগিয়ে যাওয়ার জন্য আসলে না ইতিহাসটাকে নিয়ে এগোতে হয়। এটা আমরা আর কি, আমাদের মনে হয় যে আমরা ইতিহাসটাকে সঙ্গে নিয়ে আসলে এগোতে হয়, কারণ ইতিহাস তো কখনো মুছে ফেলা যায় না। যেমন আমার মনে আছে যে 21শে ফেব্রুয়ারি বলেন, 16ই ডিসেম্বর বলেন, 26 মার্চ বলেন, এই যে দিবসগুলো, এই দিবসগুলোতে তো আসলে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, বা এখন আমরা যাদেরকে নতুন প্রজন্ম বলছি বা পরবর্তী প্রজন্মের প্রতিনিধি বলছি, তাদেরকে যে এই যে সঠিক ইতিহাসটা জানানো, অর্থাৎ এই যে ক্রীড়াঙ্গনের যারা খেলোয়াড় ছিলেন তাদেরকে যে এই মুক্তিযুদ্ধের সময় কোন খেলোয়াড়ের কেমন কি অবদান ছিল, তারা আসলে ওইখানটাতে দেশকে কিভাবে সাপোর্ট দিয়েছে, ধরেন যে যদি কখনো প্রয়োজন হয় দেশের প্রয়োজনে পরবর্তী সময়টাতে তারা কিভাবে সাপোর্ট দিবে। আমরা দেখেছি কিন্তু যে যখন আমরা 24-এর যে গণ অভ্যুত্থান ছিল, 24-এর গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি খেলোয়াড়দের এখানে একটা সক্রিয় ভূমিকায় আমরা তাদেরকে পেয়েছি, এবং অনেক খেলোয়াড় কিন্তু আহতও হয়েছেন এবং তাদের যে একটি মেন্টাল সাপোর্ট ছিল, যারা এই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে ছিলেন, তাদেরকে যে একটি মেন্টাল সাপোর্ট তারা দিয়েছেন, এইটি কিন্তু মানে একেবারেই দারুণভাবে কাজ করেছে বলতে হবে। এবং মেন্টাল সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এবং আপনি আসলে নতুন প্রজন্মকে কিছু শেখাচ্ছেন না। যেমন আমি যদি বলি যে 16ই ডিসেম্বরের যেই সময়টা, এই সময়টাতে আসলে আমাদের স্কুলের পরীক্ষা শেষ হয়ে যেত। তো স্কুলের পরীক্ষা শেষ হলেও আমরা কিন্তু তখন যত কিছুই হোক সকালবেলা আমাদের উঠে স্মৃতিসৌধে যেতে হবে, এইটা আমাদের মানে বাসার সবাই মিলে আমরা যেতাম, এই স্মৃতিসৌধে যেতে হবে। এবং আমরা কিন্তু ফুল কিনে নিয়ে যেতাম না, আমাদের বাসায় বাগান ছিল, সেই বাসার বাগান থেকে আমরা কিছু ফুল সংগ্রহ করে সেগুলোকে কিন্তু আমাদের মানে পারিবারিকভাবে কিন্তু শেখানো হয়েছে যে কিভাবে একটি ফুলের তোড়া বানাতে হয়। এবং এইটার যে আসলে আবেদন বা এইটার যে আবেগ, এইটাকে না আপনি আসলে টাকায় কোনোভাবে কনভার্ট করাটা সম্ভব না। এখন হয়তো আমরা নগর জীবনে অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছি, আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে, আমাদের স্থান সংকুলান তৈরি হয়েছে, যে কারণে হয়তো বা আমাদেরকে এই ফুলটা দোকান থেকেই কিনে নিয়ে যেতে হচ্ছে। যেমন আমাদের বারান্দার কথা যদি বলি, সেখানে আর কয়টাই বা ফুল হয়, কিন্তু আমাদের বাসায় একটা সময় অনেক ফুল হতো। এবং ধরেন যে গোলাপটা পাপড়িটা শুকিয়ে গেছে, সেই গোলাপটাও আমরা রেখে দিতাম। যেটা আসলে চেতনার যে বিষয়, সেটা আসলে পড়িয়ে শিখে আসলে হয় না, নিজে থেকে আসলে সেই অনুভূতিটা আসলে জাগতে হয়, অনুভূতি ফিল করতে হয়, না হলে আসলে হয় না। তন্ময়, আরো কথা হবে, তবে আবারও থামাতে হচ্ছে আপনাকে। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, বিশেষ করে স্বাধীনতা দিবস বা 16ই ডিসেম্বর, যেখানে আসলে আপনাদের আমাদের মহান বিজয় দিবসের সাথে একেবারেই জড়িত আছে। সেই দিনগুলো আমরা এখন আসলে সেইভাবে যারা খেলোয়াড় আছে, তরুণ প্রজন্মর খেলোয়াড়, তারা কিন্তু আমাদেরকে আমরা দেখি না ওইভাবে করতে। তবে ফেডারেশনের আসলে বিশেষভাবে দায়িত্ব আছে কিনা যে হ্যাঁ, বিজয় দিবস বা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটা টুর্নামেন্ট কয়েকদিন ব্যাপী, শুধু একদিন নয়, কয়েকদিন ব্যাপী এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা। ফেডারেশনের কথা যেটি বলছিলেন, ফেডারেশনের দায়িত্ব অবশ্যই আছে, কারণ ফেডারেশন কিন্তু চাইলে, ফেডারেশন যদি চায়, আমরা টেলিভিশনের পর্দায় বা পত্রিকাতে আমরা দেখি যে কোনো ফেডারেশনের কথা বলা হয় যে অনেক অনেক অঙ্কের টাকা তারা সহযোগিতা পেয়েছেন, বা তারা চাইলে এই সহযোগিতাটা পেতে পারেন, বা আমরা শুনি বিভিন্ন বোর্ডের কথা শুনি যে তাদের অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা জমা আছে। কিন্তু দেখেন, এই টাকাটা না আসলে একটা সময় জমা থেকে যাবে, কিন্তু এই যে একটা প্রজন্ম গড়ে উঠছে না, একটা মাঠ নেই, এই যে প্রজন্মটা খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এইটার প্রভাবটা অনেক বেশি। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে বিজয় দিবসের দিনেও আমরা ফেডারেশনগুলোতে তালা ঝুলছে, তারা কোনো রকম কোনো কর্মসূচি নেই। নতুন প্রজন্মের যারা খেলোয়াড় তৈরি হচ্ছে বা যারা নিজেদেরকে খেলোয়াড় হিসেবে দেখতে চায়, অনেক বাবা মা কিন্তু স্বপ্ন দেখে যে তার ছেলে বড় হয়ে একজন ভালো মানের ক্রিকেটার হবে বা একজন ভালো মানের ফুটবলার হবে। আপনি কলসিন্দুরের গ্রাম থেকে যারা উঠে এসছে, যাদেরকে আমরা এখন মানে সারা বিশ্ববাসী চিনছে, কিন্তু এই একটা সময় ওই বাবা মা যদি সাহস না করতো, তারা উঠে আসতো না। এখন এই যে তারা ঢাকা শহরে এসে গেল, তারা দেখছে তারা ভালো খেলছে, কিন্তু
তাদেরকে কিন্তু এট দ্য সেম টাইম তাদেরকে এই দায়িত্বগুলোও বোঝাতে হবে যে হ্যাঁ এটা তোমার দায়িত্ব। এই নিশ্চয়ই, জিনিসটা আসলে বড়দের ফেডারেশনগুলোর বোঝানো অবশ্যই দায়িত্ব, এবং ফেডারেশনের দায়িত্ব অনেকগুলো রয়েছে। ভূমিকা রয়েছে এবং তারা চাইলে ম্যাচ আয়োজন করতে পারতো এবং পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আসর করতে পারতো এবং সেখান থেকেও কিন্তু ভালো খেলোয়াড় আমরা উঠে আসলে আসাটা আশা সম্ভব করি, হতো। যেহেতু বিগত সময় বেশি হয়নি, নিশ্চয়ই ভবিষ্যতে হবে। তন্ময়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ রোশন। মহান বিজয় দিবসে এখন মাঠের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় শেখ আশরাফ আলী। আশরাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা। যদি বলতে চাই যে মহান মুক্তিযোদ্ধাতে খেলোয়াড়দের অংশগ্রহণ আসলে কম নয়, বিশেষ করে যখন মুক্তিযোদ্ধারা আসলে অর্থ সংকটে ভুগছিলেন, সে সময় আপনারা এগিয়ে গিয়েছিলেন তাদের এই সাহায্য করতে। সেই যোদ্ধার মানে আপনারাও তো একটা যুদ্ধই করেছেন, সেই যুদ্ধের কার মানে প্ল্যানিংয়ে আপনারা এই দলটা গঠন করেছেন, বা কার থেকে আসলে এই প্ল্যানটা আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি আমি বিজয়ের মাস, আনন্দের মাস, এবং সর্বপ্রথম আমি যারা যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা নিজের রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যে সমস্ত ভাইয়েরা আমার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের মঙ্গল কামনা করি, তারা যেন সুস্থ থাকুক। স্বাধীন বাংলা ফুটবল দল আমাদের যে অবদান দেশের জন্য, আমরা যতটুকু পারছি আর কি, তখন আমাদের বয়স 23-24 বছর বয়স। গঠনটা তো আমরা করিনি, তৎকালীন যে আমাদের সরকার ছিল বা যারা ওই সময় ছিল আর কি, তাদের মাধ্যমেই গঠন হয়েছে। কিন্তু কিভাবে হইল, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়ায় চলে গেছি 25শে মার্চের পরে। যাওয়ার পর সরাসরি তো আমরা যুদ্ধক্ষেত্রে যেতে পারি না, বেসিক্যালি আমরা সবাই তো ফুটবল প্লেয়ার, কিন্তু মানসিকতা ছিল স্বাধীনতা, দেশের জন্য কি করা যায়। তা আমারই এক ছোটো ভাই ছিল সাইদুর রহমান প্যাটেল, ও তখন রাজনীতি করতো, ওই সময়কার রাজনীতি। গ্যান্ডিরায় বাড়ি, আমি তখন গ্যান্ডিরায় থাকতাম। তো প্রথম আমি আমার ব্যক্তিগত কথা বলি, যে কোনো কিছু জায়গা না পাওয়াতে, মানে কোথায় যাব কি করব না পাওয়াতে, আমি ওইখানকার একটা ক্লাবের সাথে যোগাযোগ করি অ্যাজ এ ফুটবল প্লেয়ার। মানে ভারতের, হ্যাঁ, ভারতের একটা ক্লাবে, বা দ্যাট মিনস কলকাতার একটা ক্লাবে। তাদেরকে বলি এই ঘটনা। তারা তো তখন সবাই আমাদের পক্ষেই ছিল। তখন আমি ওইখানে, ওরা আমাকে অনুমতি দিল প্র্যাকটিস করার। তা আমি যেখানে থাকতাম পাকসার কাছে, ওখান থেকে আমি গিয়ে রেগুলার প্র্যাকটিস করতাম, আবার বাসায় চলে আসতাম আমি যেখানে থাকি। তো এইভাবে করতে করতে আমি একদিন পাকসার কাছ থেকে আসতেছি, আমিও থাকেন ধর্মতলা থেকে আসতেছি আমি। তো পার্ক সার্কাসে ওই জায়গাটার নাম হচ্ছে কান্নানি মেনশন, বা অনেকে কোকা কোলা বিল্ডিং নামে জানে। তো একটা ছেলে দেখলাম সাদা প্যান্ট সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। তা আমার খুব চেনা চেনা লাগলো। তো আমার মনে হলো এটা কি প্যাটেল নাকি। তো আমি রাস্তা পার হয়ে গেলাম, ওইখানে গিয়ে দেখে প্যাটেল। তার আগের ঘটনা একটা আছে, সেটা হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন স্বাধীন বাংলা টিমের এক্স ঢাকা মোহামেডানের প্লেয়ার প্রতাপ শঙ্কর হাজরা, দ্যাট মিনস প্রতাপদার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ওই কলকাতায় ট্রামে দেখা হয়েছিল। তখন আমরা দুজন আলাপ করলাম, কে কোথায় আছে না আছে, আমি কোথায় আছি উনি কোথায় আছে। এই আলাপ হওয়ার পরে এই দুজনের প্রথম দেখা। তারপরে দেখা হচ্ছে এই প্যাটেলের সাথে। কিন্তু প্রতাপদার সাথে যখন দেখা হয়েছে তখন টিমের ব্যাপারে বা কোন প্লেয়ার, খালি এইটুকু আলাপ হয়েছে যে আর কোনো প্লেয়ার আসছে কি না, কারোর সাথে দেখা হয়েছে কি না। আমি বললাম যে না, আমার সাথে তো কারোর দেখা হয়নি। তারপর দুজনের জায়গায় চলে গেলাম। তারপরে দেখা এই প্যাটেলের সাথে। তো প্যাটেলদের দেখা তো আশ্চর্য, আমি একজন সঙ্গী পাইলাম। তো প্যাটেল আমার জড়া, প্যাটেলের সাথে আমার
পারিবারিক সম্পর্ক অনেক আগে থেকে। আমিও গ্যান্ডারিয়ে থাকতাম তখন আমাকে প্যাটেল জড়ায় বললো, আশরাফ ভাই ভালো হয়েছে, দেখা হয়েছে, আরও কারোর সাথে দেখা হয়েছে কি না, বা কারা কারা আসে। তাই বললাম এটা তো আমি বলতে পারবো না কারা আসছে বা কোথায় আছে, তা আমি জানি না। তখন আমি প্যাটেল আমাকে বললো যে আশরাফ ভাই, যে আমরা একটা ফুটবল টিম করব। তখন ওই প্যাটেলই আমাকে বলছে। এই জন্যই বলি মূল উদ্যোক্তা সে। তখন একটা জীবন ফিরে পেলাম, যে একটা অবস্থান হবে দেশের জন্য কিছু করার। মানে মুক্তিযুদ্ধে নিজেদের মতো আর কি সাহায্য করতে পারবেন বা এগিয়ে যেতে পারবেন, হ্যাঁ, কারণ তখন আপনারা একটা যুদ্ধে সরাসরি যুদ্ধে অন্তর্ভুক্ত ছিলেন না। না, তখন এই যে টিমটা গঠন হলো, ওই সময় যারা কর্মকর্তা ছিল, তো এটা কিভাবে ফোকাস করা যায়, যে আমরা মুক্তিযুদ্ধকে কিভাবে আরও উজ্জীবিত করতে পারি, জনমত সৃষ্টি করতে পারি, বা আমরা ফুটবল খেলা, আমাদের পতাকা, হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীত, কিভাবে এটাকে আগায় নেওয়া যায়, এগুলো হচ্ছে সব আমাদের ওই সময়কার। মানে ওইখান থেকে আর কি আপনাদের শুরু হয়েছে। ওইখান থেকে আমাদের আশরাফ ভাই আরো ইতিহাস আপনার কাছ থেকে শুনবো। তবে তারপর তো আসলে দেখা যাচ্ছে যে এই যে একটা দল গঠন হয়েছে, 30 জনের দল গঠন হয়েছিল, আপনারা ভূমিকা পালন করেছেন এর পেছনে থেকে। এই যে সম্মুখ সারি থেকে যে আপনাদের লড়াইটা হয়েছে, ফুটবলার ক্রীড়াঙ্গনে মাঠে গিয়ে যে লড়াইটা, সেইটার যদি আমরা একটু কার্ডটা দেখতে চাই। প্রায় 30 জনের একটা স্কোয়াড আপনারা বানিয়েছিলেন ধীরে ধীরে। সেইটার মধ্যে এখন অনেকে আসলে আমাদের মাঝে নেই। তার মধ্যে আমরা মানে জাকারিয়া পিন্টু ভাই, যিনি আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তবে প্রতাপ শঙ্কর হাজরা, যিনি আপনি বলছিলেন সহ অধিনায়কত্বের পালন করেছেন, কাজী সালাউদ্দিন, যিনি ফেডারেশনের বিগত সময় সভাপতি ছিলেন, বেশ কয়েকজন ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি। সবাইকে আসলে ফুটবল মাঠে দাপট দেখাতেন কিনা 1971 সালের আগে, নাকি অন্য প্রফেশন থেকেও তারা এসেছেন? না, আমি তো বিশেষ করে আমিও চাই যে আমাদের ইতিহাসটা এই জেনারেশন জানুক। ইতিহাসটা কি আমাদের খেলা না, ওই সময়কার প্রেক্ষাপটে কিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি বা জনমত সৃষ্টি করতে পারি, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল এবং খেলোয়াড়দের মানসিকতা। মানে সবাই তো ফুটবলার ছিলেন না, সবাই ছিলেন অফিসিয়াল ছিল। এবং এখানে যারা দেখছে এই যেগুলো নাম, এরা তো সব ফুটবল প্লেয়ার। এরা যদি না আসতো, আমরা যদি একত্রিত না হতে পারতাম, তাহলে তো টিম গঠন হয় না। মানে তারপর বাংলাদেশ থেকে আপনাদের নদিয়া যাত্রা থেকে, সেইখান থেকে আসলে মুক্তিযুদ্ধের জন্য আপনাদের যে লড়াইটা, সেটা শুরু হয়েছিল। তখন আমি অনেক ওয়েবসাইটে বা অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে যখন যে ম্যাচটা হয়েছিল, তখন উপচে পড়া ভিড় ছিল প্রথম ম্যাচে। মোট 16টা ম্যাচ সম্ভবত আপনারা খেলেছেন। সেই ম্যাচের অভিজ্ঞতা যদি একটু শুনতে চাই। এবং আপনাদের মনে হয় ম্যাচ শুরু হতেও সময় অনেকটা লেগেছিল, কারণ আপনারা মনে একটা বিতর্ক ছিল যে জাতীয় পতাকা ওঠাবে কিনা, বাংলাদেশের লাল সবুজের পতাকাটা, সেই ঘটনাটা যদি শুনতে চাই। সেটাই মূল উদ্দেশ্য। আমি বলি আমাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা, এবং কিভাবে আমরা আমাদের পতাকাকেও করে রাখতে পারি। তো প্রথম যেদিন আমাদের ফার্স্ট খেলা আমাদের কৃষ্ণনগরে, ওইটার ইতিহাস তো অনেকে জানে না। তো আমরা তখন ছিলাম কলকাতায়, হ্যাঁ, কলকাতা থেকে আমরা গেলাম কৃষ্ণনগরে খুব সম্ভব আমার মনে হয় ওইখানে খাওয়া দাওয়া করে, ম্যাচ হচ্ছে বিকালে 4টার সময়। আগে তো বিকেলে ফ্লাইট লাইট না, 4টার সময় খেলা, 4টা 4:30 এরকম হবে। তখন আমাদের অফিসিয়ালরা, আমরা ড্রেস পরে সব রেডি, মাঠে নামছি। মানে মাঠের মেন গ্রাউন্ডে নামিনি, মাঠের বাইরের যে জায়গায়, ওখানে নামার পর আমাদের অফিসিয়ালরা, আমাদের তো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো আর আমরা মাঠে ফুটবল খেলিনি। তখন আমাদের অফিসিয়াল এবং সবাই প্লেয়ারদের সব মিলে একটা ডিসিশন হলো যে কৃষ্ণনগর মাঠে আমরা খেলব, কিন্তু আমাদের জাতীয় পতাকা, যেটা তার মানে আমাদের ম্যাপে যে পতাকাটা, প্রথম আমাদের পতাকা উত্তোলন করতে হবে। আমরা পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত গায়ে তারপর আমরা মাঠে নামব। এই প্লেয়াররা সব বেঁকে বসত, প্লেয়াররা কেউ খেলবে না। তো ওইখানকার যে ডিসি, এখানে আমাদের অফিসিয়ালি ইনভলভ আছে, এটা তো ডেফিনেট, অফিসিয়াল ছাড়া তো আমরা পারি না কিছু করতে। তো ওইখানকার ডিসি তো বিপদে পড়ে গেছে। এখন একটা দেশকে তো স্বীকৃতিই দেয়নি।
আশরাফ ভাই, আপনাদের উদ্দেশ্য শেষ পর্যন্ত আসলে সফল হয়েছে কিনা সেটা আপনার মুখ থেকে নিশ্চয়ই শুনুন। আশরাফ ভাই, আপনি বলছিলেন যে আপনারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন যে স্বাধীন বাংলা দেশ পাওয়ার আগে আসলে আপনারা সেই পতাকাটা উড়াতে চান, সোনার বাংলা গেতে চান। শেষ পর্যন্ত আসলে সেটা কি সফল হয়েছে কিনা? হ্যাঁ, সেইটা সফল না হলে তারপরে মাঠে নামবো না। তো পরে, এবং মাঠে প্রচুর দর্শক, হ্যাঁ, তো পরে আমরা যা শুনলাম, পরে ডিসি অনুমতি দিছে, পরে আমরা এই যে দেখতেছেন না গোল, হ্যাঁ, পরে এইরকম জায়গায় আমরা পতাকা উঠালাম, আমাদের পতাকা উঠায় তারপরে চারিপাশে গোল হয়ে জাতীয় সঙ্গীত গাইলাম। ওখানে তো সব ভারতের দর্শক ছিল, সব ভারতের দর্শক ছিল, জাতীয় সঙ্গীত গাইলাম, তারপর গায়া মাঠ প্রদক্ষিণ করলাম, তারপরে মাঠে ঢুকলাম, তারপরে খেললাম। আমাদের অনেক প্রচুর সময়, মানে সেই যে রোমাঞ্চকর বা যে একটা মানে এখনো তো নিশ্চয়ই পশম আসলে দাঁড়িয়ে যায় আপনার সেই মানে সেই দিনগুলোর কথা মনে করলে। তখন আসলে ওই ম্যাচটা নামার পরে আরো তো আপনাদের ম্যাচ হ্যাঁ, আরো হয়েছে, ম্যাচ 16টা ম্যাচ সম্ভবত হয়েছে। এরপরে যাত্রাটা কেমন ছিল বা কোথায় গিয়েছেন? যাত্রাটা আমাদের, আমরা যেরকম মনে করেন, আমরা তো কলকাতায় যেখানে থাকতাম আমরা ফ্লোরিং করে থাকতাম নিচে, এবং খাওয়া দাওয়া আমাদের ক্যাম্প ছিল, ওখানে খাওয়া দাওয়া করতাম, প্র্যাকটিস করতাম সবই। বাংলাদেশ থেকে কত তারিখে বের হয়েছেন আর কতদিন ছিলেন কলকাতা? ওই কলকাতায় তো ছিলাম আমরা, আমি গেছি মার্চ এপ্রিল, সবাই তো বিভিন্ন, কেউ মার্চের পরে এপ্রিলে গেছে, কেউ মেতে গেছে, সবাই তার একসাথে যায়নি। আমরা তো বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, মনে করেন ঢাকা থেকে 5-6 জন, কেউ যশোর, কেউ কিশোরগঞ্জ, কেউ নওগাঁ থেকে, বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জ থেকেও আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে তারা মানে এক একজন গিয়ে একত্রিত হয়েছে ওইখানে। এই মূল আসলে সবাইকে একত্রিত করার কাজটা কে করতেন? প্যাটেল ভাই করতেন? এটা ওই সময় অফিসিয়াল ছিল যারা, প্যাটেল ছিল, এগুলো আবার অ্যানাউন্স, তান্না ভাই ছিলেন, তান্না ভাই ছিলেন। ওই সময় আবার এরা কিছু প্লেয়ার আমাদের আগরতলায় ছিল, হ্যাঁ, আমরা ওই কলকাতায় থাকতে আমরা জানতে পারছি যে কিছু প্লেয়ার আগরতলায় আছে, ওরা বিভিন্ন ক্লাবে, হ্যাঁ, নাম দিয়ে তারা খেলছে, মানে বাংলাদেশের প্লেয়ার। হ্যাঁ, বাংলাদেশের প্লেয়ার, তারা ওখানে খেলছে। যখন জানলো আমাদের অফিসিয়াল, তখন রেডিওতে অ্যানাউন্স করা হলো। ওই সময় আকাশবাণী কলকাতা না কোন এতে অ্যানাউন্স করা হলো যে যেখানে আসো সবাই এসে এই কান্নানি মেনশন, কলকাতার কান্নানি মেনশনে এখানে যোগদান করো, উপস্থিত হও, মানে ফুটবল টিম একটা হবে। আস্তে আস্তে সবাই ওইখানে আসলো, তারপরে ফুটবল টিমটা গঠন। এরপরে নিশ্চয়ই আপনাদের সফরটা আরো বেশি লম্বা হয়েছে, সেই সফরের ইতিহাসও শুনবো আপনার কাছ থেকে। আশরাফ ভাই, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল যে নদিয়ার মাঠে আপনাদের যে লড়াই, পতাকা উড়ানোর লড়াই, সোনার বাংলা গানের লড়াই, এরপর থেকে আসলে আপনাদের সেই যাত্রাটা তো আরো বেশি দীর্ঘায়িত হয়েছে। অনেক ফুটবলার যারা বলছিলেন যে ওই ভারতে ক্লাবে অংশগ্রহণ করেছে এবং রেডিওর বার্তায় তারা এক ডাকে আপনাদের সাথে সঙ্গী হয়েছেন। এরপরে 16টা ম্যাচ খেলেছেন। কেমন অর্থ আপনারা সেই অনুদান থেকে আপনারা একত্রিত করতে পেরেছিলেন? এটা নিয়েও একটা বিতর্ক রয়েছে, অনেকে বলছেন 5 লাখ, আবার কেউ কেউ বলছে 16 লাখ। সেটা আসলে কতটুকু সঠিক? কারণ আমরা দেখেছি যে প্যাটেল ভাই সেই ব্যবস্থাপনা জায়গায় ছিলেও, তানভীর মাজর তান্না ভাই ছিলেন আপনাদের ম্যানেজার হিসেবে, কোচ যিনি ছিলেন বসাক ভাই, ননি বসাক ভাই, সবাই আসলে এই জায়গাটা তো আসলে নিশ্চিত করার কথা ছিল, কারণ আপনাদের উদ্দেশ্যই ছিল আসলে মহান মুক্তিযোদ্ধাদের আর্থিকভাবে সেই সহায়তা করা। সেই সহায়তাটা আসলে করতে আপনারা কতটুকু পেরেছেন? মানে এই বিতর্কটা আসলে আপনারা কি এখন পর্যন্ত মেলাতে পেরেছেন কিনা? আপনি তো একজন সেই দলে ছিলেন। আমরা যদি দেখি যে উদ্যোগদাতা যিনি ছিলেন তিনি মারা গেছেন, প্যাটেল ভাইয়ের কথা বলছিলাম, ব্যবস্থাপক তানভীর মাজর তান্না ভাই ছিলেন, কোচ ননি বসাক ছিলেন এবং সম্পাদক ছিলেন লুৎফর রহমান, তিনিও মারা গেছেন। এই যে বিতর্ক, সেই বিতর্কে আসলে এখন অবসানটা টানার পালা নিশ্চয়ই, সেই জায়গাটাতে যদি একটু নিশ্চিত করতেন। দেখেন, আমি বরাবর একটা কথা বলে আসছি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু অর্থ ছিল না। অর্থটা আমরা খেলছি, তারপর যেটা পাইছি আমরা সেটা আমরা মুক্তিযোদ্ধা ফান্ডে, দ্যাট মিনস অফিসিয়ালরা জমা দিয়েছে। আমি তো প্লেয়ার হিসেবে আমি বলতে পারবো না আমি কত টাকা, এটা অফিসিয়ালরা জানে, যাদের হাতে টাকা পয়সা বা অফিসিয়াল কার্যক্রম তারা বলতে পারবে। আমি তো একজন প্লেয়ার হিসেবে বলতে পারবো না। আমাকে হয়তো অফিসিয়াল বলছে বা
শুনছি যে না এত টাকা আমরা মুক্তিযোদ্ধা ফান্ডে দিছি, এই যে বিতর্ক যেটা, এই বিতর্ক তো আসতো না, কেন এটার তো কোনো রেকর্ড নাই। তাহলে আমি কেন এই বিতর্কে যাব? যার জন্য আমি বলি যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে জনমত সৃষ্টি করা, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া। দেশ স্বাধীন হয়নি, মানে বিশ্বকে একটা বার্তা দেওয়া, আসলে পাশে বিশ্বকে দাঁড়িয়ে বার্তা দেওয়া। পাশে আমার দাঁড়ানো। মূল উদ্দেশ্য বিশ্বকে বার্তা দেওয়া যে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেছে, শিল্পীরা গান গায়া মুক্তিযোদ্ধাদের গণসঙ্গীত যেটাকে বলে, হ্যাঁ, উজ্জীবিত করতেছে। আমরা ফুটবল খেলে, পতাকা উত্তোলন করে, এটার মাধ্যমে জাতীয় সঙ্গীত, এটার মাধ্যমে আমরা জনমত সৃষ্টি বা বিশ্বকে, এটা দ্যাট মিনস এটা হচ্ছে প্রচার। এরপরে যে টাকাটা আমরা পেয়েছি, ঠিক আছে, তো এটা অফিসিয়ালরা জানে। সুতরাং আমি এই কে 5 লক্ষ, কেউ 16 লক্ষ, কেউ 20 লক্ষ, 2 লক্ষ, আমি এটার সাথে একমত না। আমার কথা হচ্ছে কি আমরা যেটা পেয়েছি, কেন আপনি দেখেন একজন বলে 5 লাখ, একজন বলে 16 লাখ, এটা বিতর্ক হয়ে গেল না? মানে আপনাদের মধ্যে যারা ছিলেন তারাই তো আসলে এটা এই উক্তিটা বা টা দিয়েছে। আমরা প্লেয়াররা আমরা কি করে বুঝবো? আপনার গ্যালারিতে টিকিটের দাম কত আপনি জানেন? আমি জানি। যেটাই হোক না আসলে আসলে বিতর্কের আসলে কখনো সমাধান হবে না। না, যারা আসলে না, না, দায়িত্বে আমি এই ছিলেন বিতর্কেই তারা যেতে তো চাই না। প্রয়াত হয়েছেন। আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনারা 30 জনের একটা স্কোয়াড ছিল, তারা তো আসলে ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ইতিহাসটা কি আসলে বিলীন হতে চলেছে কিনা? কারণ ফেডারেশন থেকে যেভাবে আসলে মানে উদ্যোগ নেওয়ার কথা ছিল এই স্বাধীন ফুটবল দলকে বাঁচিয়ে রাখার, বিশেষ করে সরকারেরও তো একটা দায়িত্ব ছিল। সরকারের সাথে কি কখনো কথা হয়েছে কিনা? কারণ স্বাধীনতা পদক মাত্র 2-3 জনকে দেওয়া হয়েছে, পুরো দলকে নিশ্চয়ই দেওয়ার আপনারাও আশা করছিলেন। না না, এর মধ্যে ধরুন আমি ফেডারেশন বলেন আর যে বলেন, আমি এগুলো মানে কেয়ার করি না। তার কারণ হচ্ছে যে স্বাধীন বাংলা টিমের ফুটবল প্লেয়ারদের আমার যে মানে উদ্দেশ্য ছিল বা আমরা যেটা করতে পেরেছি বা আমরা যেটা করেছি ওই সময়, ফেডারেশন তো এগুলো আমাদের কোনো মূল্যায়ন করে না। ওই মাঝে মধ্যে হয়তো একটা কিছু প্রোগ্রাম করলে হয়তো একটা কেস দিয়েও তারা এই সম্মানটুকু দেখায়, কিন্তু আমার এই সম্মান তো দরকার নাই। আমার সম্মানটা হচ্ছে কি, ফেডারেশনে বিগত দিনে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল সালাউদ্দিন। হ্যাঁ, ও একটা কাজ করছে যে সেটা হচ্ছে ফলো করে পাথরে আমাদের নামগুলো লিখে রাখছে। নিশ্চয়ই ফেডারেশনের আরো একটু বেশি অগ্রসর হওয়ার কথা দরকার ছিল কিনা, ফলকের বাইরে আপনাদের নিয়ে একটা ভাস্কর্য তৈরি করার প্ল্যান ছিল কিনা? কারণ যেহেতু বিগত সময় আমরা দেখেছি যে কাজী সালাউদ্দিনই এই আপনাদের স্বাধীনতা ফুটবল দলের একজন টিম মেম্বার ছিলেন, তিনি দায়িত্ব ছিল, তবে সেইভাবে আসলে কিছুই করতে আমরা দেখিনি। নিশ্চয়ই এই নিয়ে আরো আলোচনা হবে আশরাফ ভাই। এই যে আপনারা যে এত ঝুঁকি নিয়ে আপনারা দেশের জন্য লড়াই করেছেন মাঠে, সেই স্বীকৃতিটা আসলে আপনারা পেয়েছেন কিনা, সেটা সরকারের পক্ষ থেকে হোক বা ফেডারেশনের পক্ষ থেকে, যেটা আপনি বলছিলেন যে একটা ফলক তৈরি করে আসলে সেই কাজটা সারতে চেয়েছে যখন বিগত সময় কাজী সালাউদ্দিন ছিল, সেখানে এখন আপনাদের কিছুটা আক্ষেপে আসলে পোড়াচ্ছে কিনা? না, স্বীকৃতি যেটা আমি বলতে চাই, স্বীকৃতি মনে করেন আমার গেজেটে নাম আছে, ঠিক আছে না, গেজেটভুক্ত আমি মুক্তিযোদ্ধা। তারপরে মনে করেন আমরা মাসে যে মুক্তিযোদ্ধা যে ভাতা পায় আমরা সেটাও পাই। এরপরে স্বীকৃতি আমি ঠিক বলতে পারবো না কি, তবে আমার একটা অনুরোধ যে এটা হলে খুব ভালো হয়। আমাদের ইতিহাসটাকে ধরে রাখতে গেলে বাচ্চাদের পাঠ্যপুস্তকে আমাদের এই স্বাধীন বাংলা ফুটবল দলের যে ইতিহাসটা ছোট্ট করে হলো যদি রাখা যায়, এটা মানে আমি মনে করব এটাই একটা বিরাট বড় ইতিহাস হবে। আর ফেডারেশনের পক্ষ থেকে যদি কোনো মানে তরুণ প্রজন্মকে তো আসলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল, সেই জায়গাটা ইতিহাসটা আসলে শক্ত অবস্থানে তরুণ প্রজন্মের কাছে সেই মেসেজটা দেওয়ার জন্য তো নিশ্চয়ই ফেডারেশনের পক্ষ থেকে আরও বেশি অগ্রসর হওয়ার কথা ছিল, দরকার কিনা? না, সেটার একটা আমি আমি যতটুকু বুঝি একটাই মাধ্যম, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকে। আপনার ফেডারেশনে আজ আসে একজন, পরে আরেকজন আসবে, ওগুলো বোঝা যায় না, কিন্তু পাঠ্যপুস্তকে এটা এমন একটা জিনিস যেই আসুক এটাকে
সহজে মুছতে মানে পারবে। সরকারের পাঠ্যপুস্তক তো আপনাদের একটা আপনাদের আবদার থাকছে, তবে ভাস্কর্য বা স্বাধীন বাংলা ফুটবল দলের কোনো স্ট্যাচু তৈরি করার কোনো আপনারা কখনো কথা বলেছিলেন কিনা, বা সরকার কখনো আশ্বস্ত করেছিল কিনা? কারণ এটা তো মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য একটা অংশ স্বাধীন বাংলা। অবিচ্ছেদ্য অংশ হলো, তবুও এখন মনে করেন আমাদের ক্যাপ্টেন নাই, সিনিয়র প্লেয়ার, প্রতাপদাও আমার সিনিয়র, তারপরে আমি আর কি। এর মধ্যে আমাদের এই বয়সী তো সব প্রায় মারাই গেছে। তো এটা নিয়ে আমিও আর বিতর্ক করতে চাই না আপনার ভাস্কর্য বা এটা। আমার মূল যেটা আমার নিজের চিন্তা, সেটা হচ্ছে কি, পাঠ্যপুস্তকে থাকলে এই জেনারেশন পর জেনারেশন তারা জানতে পারবে। মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যদি ফেডারেশনে দেখা যায় যে একটা মহান বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে দেখা যায় একটা দুইটা টুর্নামেন্ট করছে, হয় ক্রিকেট বা ফুটবল, আর অন্য ফেডারেশন তো একেবারেই আসলে এই জায়গাতে সজাগ না, সেই জায়গাতে 2 দিন ব্যাপী বা 1 সপ্তাহ ব্যাপী যদি একটা টুর্নামেন্ট আয়োজন করে, বিশেষ করে তরুণ প্রজন্মকে জানানোর জন্য, সেই ইতিহাসটা নিশ্চয়ই আসলে ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে। শোনেন, ফেডারেশনের কথা বলতে আছেন, ফেডারেশনের কথা শুনলেই আমি রাগান্বিত হই, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। যে ফেডারেশন, ফুটবল ফেডারেশন, আমি কিন্তু মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলার প্লেয়ার, জাতীয় দলের প্রাক্তন ফুটবল প্লেয়ার এবং প্রথম জাতীয় দলের খেলোয়াড় 1973, 1975। যে ফেডারেশন সৌজন্যমূলক যারা জীবিত আছে, স্বাধীন বাংলার প্লেয়ার, জাতীয় পর্যায়ের প্লেয়ার, যে ফেডারেশন একটা সৌজন্যমূলক কাজ দিতে পারেন, আপনি তার কাছে কি আশা করেন? নিশ্চয়ই আসলে আপনাদের যে আশাটা ছিল নিশ্চয়ই তারা আসলে উতরাতে পারেনি সেই জায়গায়। তবে আক্ষেপের জায়গায় আপনাদের খুব দ্রুতই আসলে সরকারের পক্ষ থেকে যে দরকার এগিয়ে আসে, সেটা নিশ্চয়ই এগিয়ে আসবে, এই প্রত্যাশা করছি। আশরাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, শেষ ধন্যবাদ। করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।